আজকে ক্লাস হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে মাত্র 4টা অধ্যায় অঙ্ক করতে হয়। এখানে 4টেই অঙ্ক কমন আসবে, বি পার্ট এবং সি পার্টে। প্রথমত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 এবং 7। 7-এ 2টা ভাগ আছে, 7-এর 1, 7-এর 2। গতদিন আমরা 3টে ক্লাস নিয়েছি 7-এর উপরে। 7-এর 1 আর ওয়াই এবং আর আই, এই 2টা ফরম্যাট করছিলাম। আজকে হবে ইভিএ, এমভিএ, এরপরে সিগমেন্ট অফ ইনকাম স্টেটমেন্ট। ইভিএ এমভিএ খুবই সহজ। গতদিন 2 নম্বর ফরম্যাটে যে অঙ্কগুলো দেওয়া ছিল 6টা অঙ্ক, সবাই করেছিলেন? স্যার একটু সমস্যা ছিল। আচ্ছা, কয় নম্বরের সমস্যা ছিল? এই যে প্রবলেম 1-11 এই যে রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা জাস্ট একটু বুঝাই দেন শুধু। একে? হ্যাঁ, 11 নাম্বারটা শুধু, 11 নাম্বার রিকোয়ারমেন্ট 2। বুঝতে পারছি, এটা যে ফরম্যাট একে বলছেন। জি। দেখেন, ফরম্যাট একে আমরা যে অঙ্কটা করছিলাম, এখানে বলা আছে 2 নম্বর রিকোয়ারমেন্টে দ্য ডিভিশন হ্যাজ বিন অ্যাপ্রোচ বাই দ্য ফার্ম দ্যাট উইশ টু বাই 10,000 ইউনিট পার ইয়ার অ্যাট এ রিডিউস প্রাইস। দ্য কারেন্ট ভলিউম ইজ 43,000 ইউনিট। 2-এর আবার এ কিন্তু শুরু হয়েছে 43,000 ইউনিট থেকে। 43,000 ইউনিট অ্যাকসেপ্টিং দ্য স্পেশাল অর্ডার উইল ইনক্রিজ ফিক্সড কস্ট বাই 30,000 টাকা। যদি স্পেশাল অর্ডার দেওয়া হয় তাহলে ফিক্সড কস্ট ইনক্রিজ হবে 30,000 টাকা, আর ইনভেস্টমেন্ট, অতিরিক্ত ইনভেস্টমেন্ট করা লাগবে 80,000 টাকা। এখন ডিটারমাইন দ্য আর ওয়াই বের করে দেখাও। উইদাউট স্পেশাল অর্ডারে আর ওয়াই দেখাতে হবে। উপরে আর ওয়াই দেওয়া নেই, এই জন্য দেখাতে হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে? প্রফিট দেখাতে হবে। আগে প্রফিট বের করে নিতে হবে, যে অতিরিক্ত যে আমরা স্পেশাল অর্ডার দেব সেই স্পেশাল অর্ডারে প্রফিট কত, কন্ট্রিবিউশন কত। এই কন্ট্রিবিউশনকে আমরা ভাগ করে তারপরে আর ওয়াই বের করতে পারবো। তাই ফার্স্ট স্টেপে কাজ করলাম কি, টোটাল কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট, তাহলে প্রফিট আসবে 2,16,000 টাকা। কীভাবে দেখেন, টোটাল কন্ট্রিবিউশন, প্রত্যেকটা ইউনিটের ভিতরে কন্ট্রিবিউশন আছে 12 টাকা, তাহলে 43,000 ইউনিটের মধ্যে কন্ট্রিবিউশন আছে 43,000 গুণন 12, মাইনাস ফিক্সড কস্ট 3 লাখ, বাদ দিলে থাকবে 2,15,000 টাকা, 16,000 টাকা। সো আর ওয়াই সমান সমান কারেন্ট প্রফিট 2,16,000-কে কারেন্ট ইনভেস্টমেন্ট 9 লাখ যেটা দেওয়া আছে ওইটা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 24% বের হচ্ছে। এবার আমাদের ইনকাম দেখাতে হবে, ক্যালকুলেশন অফ ইনকাম। আর ওয়ার সাহায্য নিয়ে ইনকামের পরিমাণ দেখাতে হবে, ইনকাম কত টাকা, কারণ এই ইনকামটাও আমাদের পরবর্তীতে দরকার হবে। যেখানে আর ওয়াই 24%, আর ওয়াই সূত্র হলো কারেন্ট প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট। তো আর ওয়াই যদি 24% হয়, কারেন্ট প্রফিট বা ইনকাম দেওয়া নেই, কিন্তু কারেন্ট ইনভেস্টমেন্ট দেওয়া আছে। ইনভেস্টমেন্ট কত, অতিরিক্ত 80,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করে 24% হারে কত টাকা ইনকাম করা যাবে? 8 গুণন করেন, বজ্র গুণন। এই 8 গুণন করলাম, 80,000 গুণন 24%, আর ইনকাম এভাবে চলে আসলো 80,000 উপরে 24% গুণ করলাম 19,200 টাকা। তাহলে অতিরিক্ত বিনিয়োগ করার পরে আমাদের ইনকাম হয়েছে 19,200 টাকা। ওখানে লাস্টে বি নম্বরে আবার আরেকটা প্রশ্ন করছে 2-এর, ডিটারমাইন দ্য লোয়েস্ট প্রাইস। এখন সেল প্রাইস দেখাও, অ্যাট হুইচ দ্য ম্যানেজার ক্যান সেল দ্য অ্যাডিশনাল 10,000 ইউনিট। অ্যাডিশনাল 10,000 ইউনিট
কোন রেটে বিক্রি করবে সেই সেল প্রাইস দেখাও। তো সেল প্রাইস সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এখন সেল ধরে নিলাম লেট সেল প্রাইস হলো এক্স, তাহলে 10,000 এক্স এই হলো সেল। ভেরিয়েবল কস্ট 10,000 গুণন 18 টাকা। ফিক্সড কস্ট তো অলওয়েজ ফিক্সড, অতিরিক্ত অ্যাডিশনাল যে ফিক্সড কস্ট 30,000 এটা। প্রফিট প্রফিট ওই যে উপরে আমরা দেখাই দিয়ে আসলাম 19,200 ওইটা। এখন আমরা ক্যালকুলেশন করি। স্যার 10 স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার কোভিড ডেট করেন না স্যার। স্যার স্যার এখন দেখা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে রিপ্লাই দিলাম না। দেখেন 10,000 গুণন 18 মানে 1,80,000, আর এই 30,000 আর 19,000 যোগ করলাম, একসাথে যোগ করে 2,29,200। 10,000 এক্স সমান যদি 2,29,200 হয়, তাহলে একটা এক্স এর মান কত আসে? 22 টাকা 92 পয়সা। অতএব সেল প্রাইস হবে অ্যাডিশনাল প্রাইস ওই 22 টাকা 92 পয়সা। যা আগে ছিল ফিক্সড কস্ট 3 লাখ টাকা নিলাম না কেন? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডিশনাল, শুধুমাত্র অতিরিক্ত যেটা এই 10,000 ইউনিট, অতিরিক্ত 10,000 ইউনিটের জন্য অ্যাডিশনাল ফিক্সড কস্ট 30,000 টাকা। মানে অতিরিক্ত যেটা সেটা দেখাতে বলেছে যে অ্যাডিশনাল সেল প্রাইস কত হবে এই 10,000 ইউনিটের জন্য। এজন্য 3 লাখ আনা যাবে না, এখানে শুধু 30,000 নিতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, রেসিডুয়াল ইনকামে কারো সমস্যা আছে? প্রশ্ন কি? স্যার এই ফরম্যাট গুলো থেকে স্যার 14 থেকে 21 পর্যন্ত কোনো অঙ্ক আসে নাই, এগুলো থেকে কি আমাদের প্রশ্ন অঙ্ক আসার সম্ভাবনা আছে স্যার? এই ফরম্যাটগুলোর থেকে আসে না মানে এই যে 3 নম্বর অঙ্কটা আসছে 14 সাল। না ফরম্যাটে দেখলাম স্যার 14 থেকে মানে 21 পর্যন্ত কোনো অঙ্ক আসে নাই, মানে সবগুলা বইয়ে। সবগুলো বই লাগবে না, আমাদের বই দেখলে হবে। এই যে 11 নম্বর পর্যন্ত, 11 নম্বরের অঙ্কটা আসছিল 16 সালে। 10 নম্বর অঙ্কটা আসছিল 16 সালে, ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা ছিল 7 কলেজ, একই প্রশ্ন তো আগে। 9 নম্বর অঙ্কটা আসছে 15 সাল এবং 17 সাল। স্যার 10 নাম্বার রিকোয়ারমেন্ট সি কমেন্টে একটু বুঝাই 5 দিবেন। নম্বর অঙ্কটা আসছিল 15 সালে। 4 নম্বর অঙ্কটা আসছিল 14 সালে, 7 কলেজ। 2 নম্বর অঙ্কটা আসছিল 14 সালে, 7 কলেজ এবং ন্যাশনাল দুটোই আসছিল। 10 নম্বর অঙ্কটা কোন নম্বর রিকোয়ারমেন্ট? স্যার রিকোয়ারমেন্ট সি কমেন্টটা। হ্যাঁ, কমেন্টে আসেন। অ্যাজুমিং দ্যাট, ধরে নাও, ইচ ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বিনিয়োগের একটা সুযোগ অপরচুনিটি দেওয়া হলো। দ্যাট, সেখানে বলা হয়েছে যে উড ইল্ড এ 15% রিটার্ন, বিনিয়োগ করলেই 15% করে আয় করতে পারবেন। ফিক্সড, কোনো রিস্ক নেই, কম বেশি হবে না, 15% করে আয় করতে পারবেন। এখন এই অফারটা গ্রহণ করবে কোন ডিভিশন? হুইচ ডিভিশন উইল অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি, এই অপরচুনিটিটা কে গ্রহণ করবে? গ্রহণ করতে গেলে তুলনা করতে হবে যে তাদের এক্সপেক্টেড নর্মাল রেট অফ রিটার্ন 14%, 10% আর 16%-এর সাথে। আর এটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্টের সাথে দেখাতে হবে। এখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত? 20%, 8% এবং 16%। এই দুইটা বেসিসের উপরে ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত দিতে হবে। তাই সিদ্ধান্তে চলে আসেন, 3 নম্বর কমেন্টে ডিসিশন দিতে হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা যেটা বের করলাম, এটা 20, 8 এবং 16। তো 20, 8 এবং 16 লিখলাম। রিটার্ন অন ইনভেস্টমেন্টের উপরে বেসিস করে সিদ্ধান্ত দিচ্ছি যে আমাদের অপরচুনিটি বলেছে 15%, আর আমরা ইনকাম করতেছি 20%।
তাহলে ওই অপরচুনিটিটা আমরা অ্যাকসেপ্ট করব না, তাই রিজেক্টেড সিদ্ধান্ত দিলাম, রিজেক্ট, ওটা এ ডিভিশন রিজেক্ট করে দিল। আর বি ডিভিশনে আসি, তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট 8%, কিন্তু অপরচুনিটি হলো 15%। তখন বি ডিভিশন চিন্তা করলো যে আমি আয় করতেছি মাত্র 8%, এসব না করে আমি ওই জায়গায় বিনিয়োগ করি, অপরচুনিটিটা গ্রহণ করি, গ্রহণ করলে আমার ইনকাম হবে 15%, এটা ভালো, তাই অ্যাকসেপ্টেড লেখা হয়েছে। সি ডিভিশন, তাদের ইনকামের হার হচ্ছে 16%, তাহলে 15% অ্যাকসেপ্ট করবে না, অপরচুনিটিটা রিজেক্ট করে দিল, বাস ডিসিশন শেষ। একটা বেসিসের উপরে আরেকটা বেসিস, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এখানে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া ছিল 14, 10 এবং 16, এটার উপরেও একটা সিদ্ধান্ত দিতে হবে ওই 15% বেসিস থেকে। তাহলে 14%, 10% আর 16% ডিসিশন দেওয়া হচ্ছে। প্রথমটা 14% রিটার্ন, অথচ অপরচুনিটি 15, তো 15টা ভালো, বড়টা গ্রহণের ক্ষেত্রে অ্যাকসেপ্টেড, মানে যখন আমরা গ্রহণ করব তো বড়টা গ্রহণ করব, 15 বড় বলে অ্যাকসেপ্টেড, এটা গ্রহণ করেছি। আর 10 আর 15 বড়, সুতরাং এটা অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করেছি। আর লাস্টেটা 16 আর 15 বড়, এই জন্য অপরচুনিটি রিজেক্ট করে দিছি, এই শেষ। ওই স্যার কমেন্টের এখানে ডিসিশন হবে, জি আরেকবার ডিসিশন হবে এখানে, মানে ওই রিটার্ন অন ইনভেস্টমেন্টের পরে যেটা লেখছে ডিসিশন হবে নাকি ডিভিশন হবে? ডিসিশন হবে, রিভিশন কোথায়? আচ্ছা, আইএসআই ওয়ান বক্সের ভিতরে 14% যে অ্যাকসেপ্ট লিখছেন না, ওই 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 স্পেলিংটা স্যার। ও হ্যাঁ স্যার, লিখে তাই 2 নম্বরে 2 নম্বরে ডিভিশন, এই স্যার, এইখানে স্যার দেখেন ইফ দ্য পারফরমেন্স ইজ মেজার্ড বাই আর ওয়াই, যদি আর ওয়াই এর উপরে আমরা ফলাফল বেসিস করি, তাহলে ডিভিশন এ এবং ডিভিশন সি উইল রিজেক্ট কেস দে আর আর্নিং মোর দ্যান দ্য অফার, অপরচুনিটির থেকে ওটার আর্নিং বড়, এই জন্য এ এবং সি রিজেক্ট করে দিয়েছে আর বি অ্যাকসেপ্ট করেছে। But division B will accept case it's the opportunity. Their earning is lower than offer. Offer এর থেকে আর্নিংটা বড়। কি পারবে না এই কমেন্টটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসেন 2 নম্বরে রেসিটাল দেওয়া ছিল, এগুলো সব করছিলেন 6টা অঙ্ক। জি স্যার। তাহলে 3-এ আসতে হবে ইভিএ, আজকে এই অধ্যায়টা শেষ করে সাথে 2-তে যেতে হবে আগামী দিন। দেখেন ইভিএ ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড, খুবই সহজ, একটা অঙ্ক দেখলে সবগুলো পারবেন, সব একই রকমের। এক্স লিমিটেড এ নিউলি এস্টাবলিশ কোম্পানি, the on to determine the economical value added EVA তৈরি করতে হবে ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2018। দ্য কোম্পানি ইনফরমেশন ইজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো কি কি দেওয়া আছে, সোর্স অফ ক্যাপিটাল, কোথার থেকে মূলধন সংগ্রহ করেছে, সাধারণ শেয়ার, কমন স্টক শেয়ার, ডেট ডিবেঞ্চার লোন আর মর্টগেজ পেবেল, এই 3টা উৎস থেকে মূলধন সংগ্রহ করেছিল। এখন কোম্পানির আয় হিসাব করে কমন স্টক শেয়ারের জন্য দিতে হয়, ডেপ্টের জন্য ইন্টারেস্ট দিতে হয়, মর্টগেজের পেবেল এটাও ইন্টারেস্ট দিতে হয়। তাদের রেট কস্ট অফ ক্যাপিটাল 12%, 10%, 5%। অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে ইনকাম হয়েছে 5 লক্ষ টাকা। কমপ্লিট দ্য ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড, ইভিএ তৈরি করো। তৈরি করার নিয়ম দেখেন, প্রথমে সোর্স অফ ক্যাপিটাল যেটা দেওয়া আছে 3টা, ওইটা লিখবেন। অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্ট লিখে একত্রে যোগ করলে 13 লক্ষ হয়েছে। আর ওয়েটেড বানাতে হবে, 13 লক্ষ দিয়ে 10 লক্ষকে ভাগ করলে 0.77 আসে, 1 লক্ষকে 13 লক্ষ দিয়ে ভাগ করলে 0.08 বের হয়, 2 লক্ষকে ভাগ করলে
15 বের হয়েছে, সবগুলো যোগ করে 1.00 আনতে হবে। কিন্তু ওয়েট সবসময় 1, টোটাল ওয়েট সবসময় 1। আচ্ছা, কস্ট সাপ্লাই দেওয়া থাকবে, কস্ট অফ ক্যাপিটাল 12, 10, 5%। এবার ওয়েটের সাথে কস্টগুলো গুণ করেন, পার্সেন্টেজ ব্যবহার করবেন না, লিখবেন 12 গুণন 0.77, এতে আসবে 9.24, আর পার্সেন্টেজটা কমন থেকে যাবে এখানে। এর সাথে 10 গুণন 0.08, এতে 0.80, আর এই পার্সেন্টেজ থাকলো সাথে। অনেকে ভুল করে পার্সেন্টেজ দিয়ে আগে 0.08 সাথে 10% করে, তখন এই ফিগার মেলে না। তারপরে 5-এর সাথে 0.15 গুণ করে তারপরে পার্সেন্টেজ দিবেন 0.75%। সবগুলো যোগ করলাম 10.79। এই 10.79 ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখন এই যে আয় করেছে 5 লাখ, এই আয়ের উপরে 10.79% কস্ট অফ ক্যাপিটাল বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হলো ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড। সো অপারেটিং প্রফিট এই অঙ্কে দেওয়া আছে 5 লাখ, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এই অঙ্কে বের করলাম 10.97। এখন বিনিয়োগ কত টাকা ছিল? 13 লক্ষ। 13 লক্ষ টাকার উপরে 10.97 গুণ করলে আসে 1,40,270 টাকা। বাদ দেওয়ার পরে থাকে 3,59,730 টাকা। এটা হলো ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড। তো সব কিছু দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হলো ইভিএ। প্রত্যেকটা অঙ্কে দেখেন, 2 নম্বর অঙ্কে সোর্স অফ ক্যাপিটাল আছে 4টা। আবার একটু বলবেন? আবার গ্রাফ থেকে বলবো 1 নম্বর। ওয়েটটা বলবেন। WACC দেওয়া এই যে বের হয়েছে 10.79%, এটা গুণ করতে হবে বিনিয়োগের উপরে। বিনিয়োগ হয়েছে 13 লাখ টাকা, 13 লাখের সাথে গুণ করলে আসে 1,40,000। এটা একটু কথার ভিতরে কথা বলি তো আর কিছু শোনা যায় না। এরকম বলে ওয়েট স্যার ডাব্লিউ। WACC কি হবে হয়েছে দেখেন। স্যার বলছি ওয়েট ডাব্লিউ। হ্যাঁ ধরেন, ক্যালকুলেটর ধরেন, লেখেন 10 লাখ ভাগ 13 লাখ, ক্যালকুলেটর সরাসরি। এগুলো তো বলেছি, তারপরেও ক্যালকুলেটর আছে কাছে? জি স্যার আছে। লেখেন 10 ভাগ 13 কত আসে? 0.77 আসে। জি স্যার। এরপরে 1 ভাগ 13, 2 ভাগ 13, ব্যাস হয়ে গেল WACC। এই ওয়েটটা আগে বের হয়েছে, এই ওয়েটের সাথে এবার গুণ করতে হবে 12। 12 গুণ করেন, 12-এর সাথে 0.77, 9.24 আসে। স্যার অপারেটিং প্রফিট আফটার ট্যাক্সটা কি প্রশ্নে দেয়া আছে? সব দেওয়া আছে। আগে এটা ক্লিয়ার হয়েছে কিনা, না আবার ফিরে আসতে হবে আমার এখানে? ক্লিয়ার হয়েছে। অপারেটিং প্রফিট প্রস্তে দেওয়া আছে এই যে 5 লক্ষ টাকা, এটা উপরে নিচে যে কোনো এক জায়গায় থাকবে। এখান থেকে বাদ দিতে হবে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এই 10.79 13 লক্ষের সাথে গুণ করলে আসে 1,40,270 টাকা। বাদ দিলে থাকে 3,59,730। এটাই বিএ। 2 নম্বর অঙ্কে লেখা রয়েছে অপারেটিং প্রফিট 3,50,000 টাকা উপরে, আর টোটাল ক্যাপিটাল লেখা আছে 18 লক্ষ টাকা। এখন কস্ট অফ ক্যাপিটাল স্পেসিফিক কস্ট অফ ট্যাক্স দেওয়া আছে 4টা সোর্স। ওয়েটেড, এখানে ওয়েটেডগুলো দেওয়া আছে মার্কেট ভ্যালু ওয়েট, আমাদের ওয়েট করা লাগবে না, সরাসরি প্রস্থ দেওয়া আছে। প্রশ্নে 0.25, 0.17, 0.46, 0.12 সমান সমান এখানে যোগ করলে আসবে 1.00। ওয়েটগুলো পার্সেন্টেজ রাখতে হয় না, দশমিক রাখতে হয়। তো প্রথম প্রশ্ন ক্যালকুলেট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, WACC বের করো। বের করলাম, ওয়েটগুলো দেওয়া রয়েছে, কস্টের সাথে ওয়েট গুণ করলাম, WACC বের হলো 9.91।
2 নম্বর ক্যালকুলেট দ্য ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড। তাহলে অপারেটিং প্রফিট দেওয়া ছিল 3,50,000, বিনিয়োগ ছিল 18 লাখ। 18 লাখের গুণ করলাম 9.91, এতে আসলে 1,78,380। 3,50,000 থেকে মাইনাস করলে 1,71,620। এই হলো ইভিএ। কি পারা যাবে? দুটোই তো কাজের। এক আর দুই অঙ্ক আছে কয়টা? 5 নম্বরটাই সদস্য স্যার 7টা। এখানে দেখেন দেওয়া আছে অ্যামাউন্ট লং টার্ম ডেট 25 লাখ টাকা, ওনার সিকিউরিটি 1 কোটি টাকা, এই টোটাল মিলে 1,25 লাখ। 1,25,00,000 দিয়ে 25 লক্ষ করে ভাগ করলে 0.2 আর 1 কোটিরে ভাগ করলে 0.8, এই দুটো মিলে 1.008। আর কস্ট আফটার ট্যাক্স দেওয়া রয়েছে। এখন বিফোর ট্যাক্স দেওয়া ছিল এখানে 8% বন্ডের উপরে, তো আফটার ট্যাক্স করে নিলাম ট্যাক্স বাদ দিয়ে। তো 1 মাইনাস ট্যাক্স রেট বাদ দিলে হয় 4.80, এই সে 4.80। আর কস্ট অফ ইকুইটি 10% দেওয়া আছে, এই 10% লিখে দিলাম। দুইটা ওয়েট কস্টের সাথে গুণ করলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল WACC বের হলো। দুইটা যোগ করে 8.96। সোর্স ছিল মাত্র দুইটা, এই জন্য ছোট হয়েছে অঙ্কটা। WACC আনসার আসলো 8.96। আর 2 নম্বর বলছে ক্যালকুলেট দ্য ইভিএ দেখাও। মানে ইভিএ 2 নম্বরে আসলাম। অপারেটিং ইনকাম 6 লক্ষ টাকা দেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে 53 লক্ষ, এর 8.96 গুণ করলে আসে 4,74,880 টাকা, মাইনাস করলে থাকবে 1,25,120 টাকা। 5 নম্বরটা দেওয়া ছিল, ওইটা পারবে 6টা 7টা। 7 নম্বরটাও আছে, দেখেন 7 নম্বরে আমাদের কস্টটা বের করে নিতে হয়েছে। কস্ট আফটার ট্যাক্স। তো ডেপ 5 7 1 7 3 4 করা লাগবে না? না, ওগুলো আর করা লাগবে না। 5 আর 7 পারবে? স্যার একই অঙ্ক স্যার। মার্কেট ভ্যালু অ্যাডেড দেখেন, এটা সব অঙ্কগুলো একই রকমের। স্যার এতগুলো পারবো না তো একসাথে। না, একসাথে একটু পারতে হবে, এখন পরীক্ষার রুটিন দিয়েছে না। একটা কয়টা অঙ্ক? 2-3টা অঙ্ক পারবে না? সারাদিন রয়েছে টাইম। জি স্যার পারবো। ইজি প্লাস একাডেমি স্টার্টেড উইথ 1 কোটি টাকা, দ্য ক্যাপিটাল ডিভাইডেড ইন্টু 4 টাইপ অফ ক্যাপিটাল। এই 1 কোটি টাকা 4টা সোর্স থেকে তারা সংগ্রহ করেছিল। সোর্স অফ ক্যাপিটাল অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 30 লাখ, প্রিফারেড শেয়ার ক্যাপিটাল 20 লাখ, ডেপ্ট ক্যাপিটাল আছে 30 লাখ, 12% লেখা আছে প্রিফারেড ডিভিডেন্ড, প্রিফারেড 10%, ডেপ্ট ক্যাপিটাল 12%। এরপরে রিটার্ন আর্নিং আছে 20 লাখ। এই সব মিলে 1 কোটি টাকা সংগ্রহ করেছিল। দ্য কোম্পানি ইনিশিয়াল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ওয়াজ 5 লাখ টাকা। এই 1 কোটি টাকার পরেও আরও 5 লাখ টাকা ব্যয় হয়েছিল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যয়। তাহলে মোট টোটাল বিনিয়োগ হয়েছে 1 কোটি 5 লাখ টাকা। আফটার 20 ইয়ার্স, 20 বছর এভাবে চলছে কারখানা। 20 বছর পরে ভ্যালুয়েশন করা হয়েছে। দ্য কোম্পানি ক্রিয়েটেড গুডউইল, সেখানে গুডউইল সৃষ্টি হয়েছে, ক্রিয়েট হয়েছে। দেয়ার ক্যাপিটাল মার্কেট ইজ ইনক্রিজিং অ্যাজ ফলো। যেমন অর্ডিনারি শেয়ার এখন বর্তমানে ইনক্রিজ টু 200%, 200% পর্যন্ত পৌঁছে গেছে। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ছিল 30 লাখ, ওটা এখন 60 লাখ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। প্রিফারেড শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ টু 100%, 100%ই আছে।
টু বললে ওই পর্যন্তই আছে। যদি বাই 100% বলতো তাহলে আগে যে 20 লাখ টাকা ছিল আরও 20 লাখ টাকা প্লাস হইতো, 40 লাখ টাকা দেখাতে হতো। কিন্তু বলেছে টু 100%, তাই ওই 100% পর্যন্তই আছে, অর্থাৎ 20 লাখই আছে। 12% ডিবেঞ্চার যেটা ছিল 30 লাখ টাকা, ওটা এখন 45 লাখে পৌঁছে গেছে, মার্কেট ভ্যালু বাড়ছে। রিটার্ন আর্নিং ছিল 20 লাখ, সেটা ইনক্রিজ টু 200%, তার মানে 40 লাখ হয়ে গেছে। 20 বছর পরে এই ফলাফল হয়েছে। তা মার্কেট ভ্যালু অ্যাডেড কত টাকা মার্কেট ভ্যালু যোগ হয়েছে এখানে এটা দেখাবো। এটা শর্ট করলাম। প্রথমে সোর্স অফ ক্যাপিটাল লিখলাম, ওই ক্যাপিটালগুলো সব লিখেছি 4টা: অর্ডিনারি শেয়ার, প্রিফারেড শেয়ার, ডিবেঞ্চার, রিটার্ন আর্নিং। যেটা 200% বলেছে 200% দেখালাম, এই যে 60 লাখ টাকা হয়ে গেল। 100% ওই 20 লাখই আছে। ডিবেঞ্চার এখন 45 লাখ হয়েছে, সরাসরি 45 লাখ দেওয়া আছে। আর রিটেন আর্নিং 20 লাখ থেকে 40 লাখে পৌঁছে গেছে। সব মিলায়ে 1,65,00,000 হয়েছে। আমরা বিনিয়োগ করেছিলাম 1,05,00,000। টোটাল মিলে 20 বছর পরে দেখা গেল 1,65,00,000 হয়েছে। তাহলে 60 লাখ টাকা অতিরিক্ত এখানে জমা হয়েছে। টোটাল ক্যাপিটাল অ্যাট প্রাইমারি স্টেজ 1 কোটি ছিল আমাদের বিনিয়োগ, 1 কোটি আর 5 লাখ মিলে 1,05,00,000। সো 1,65,00,000 থেকে 1,05,00,000 টাকা বাদ দিচ্ছি, তাহলে মার্কেট ভ্যালু অ্যাডেড হয়েছে 60 লাখ টাকা। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই ক্যাপিটাল স্ট্রাকচারে সোর্স অফ ক্যাপিটালগুলো লিখতে হবে, লিখে কত % বাড়লো, কত টাকা হলো, এই টোটাল দেখাতে হবে। আর বিনিয়োগ কত ছিল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সহ ওটা মাইনাস করলে যা থাকবে তাই হলো আমাদের ভ্যালু অ্যাডেড। আশা করি সবাই বুঝতে পারছে। আরেকটা দেখাবো, একই অঙ্ক। দেখেন এখানে বিনিয়োগ ছিল 80 লক্ষ টাকা, স্টার্টেড উইথ 80 লক্ষ টাকা। কীভাবে ডিভাইডেড করা হয়েছিল? অর্ডিনারি শেয়ার 30 লাখ, প্রিফারেড 20 লাখ, ডিবেঞ্চার 30 লাখ, রিটার্ন আর্নিং ছিল না। 3টে সোর্স ছিল, এই সব মিলে 80 লাখ টাকা ছিল। আর সেই সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খরচ ছিল 2 লাখ, তো 82 লাখ টাকা বিনিয়োগ করা হয়েছিল। আফটার 10 ইয়ার, 10 বছর পার হয়ে গেছে, দ্য কোম্পানি ক্রিয়েটেড গুডউইল সৃষ্টি হয়েছে, সম্পত্তি বেড়ে গেছে। কত % বাড়ছে? এগুলো প্রস্তাবের অংশ। অর্ডিনারি শেয়ার বর্তমানে ইনক্রিজ টু 200%। অর্ডিনারি শেয়ার যে 30 লাখ ছিল তার ডাবল হয়ে 60 লাখ হয়েছে। প্রিফারেড শেয়ার বাই 100%, খেয়াল করবেন, আগেরটা ছিল 2 আর এবার বলেছে বাই। প্রিফারেড শেয়ার যে 20 লাখ ছিল ওটা আরও 20 লাখ অ্যাড হয়ে এখানে 40 লাখ হয়ে গেছে। যদি 2 থাকতো তাহলে 20 লাখ টিকে যাইতো। ডিবেঞ্চার 30 লাখ টাকা ছিল, তার কত % হয়েছে? বলছে এখন 35 লাখ হয়ে গেছে। তাহলে টোটাল মিলে 1,35,00,000। বিনিয়োগ ছিল 82 লাখ, 82 লাখ বাদ দেওয়া হলো 1,35,00,000 থেকে। সুতরাং 53 লাখ টাকা মার্কেট ভ্যালু অ্যাডেড হয়েছে। একই অঙ্ক। মার্কেট ভ্যালু হ্যাঁ বলেন। এডিট মানে কি স্যার, যে অতিরিক্ত টাকা যোগ হয়েছে সেখানে? হ্যাঁ, অতিরিক্ত মূলধনের সাথে যে প্রাইসটা হয়েছে আসলে তো যোগ হয়নি। যেমন এই অর্ডিনারি শেয়ার ডাবল হয়ে গেছে, আগে যে দাম ছিল মার্কেটে এখন তার দাম দ্বিগুণ হয়ে গেছে, তাই 60 লক্ষ হয়েছে। এটা কিন্তু মার্কেটের কারণে হয়েছে। যদি শেয়ার বাজার ধস নামে এটা তখন কমে যাবে, ওই মার্কেটের কারণেই কমে যাবে। এই জন্য মার্কেট ভ্যালু অ্যাডেড বলা হয়, বুঝলেন? জি স্যার। 3 নম্বরেও কিন্তু একই অঙ্ক করা লাগবে। না স্যার, লাগবে না।
এখন আসেন 5 নাম্বার ফরম্যাট, সিগমেন্ট। এটা কি দেখাবো? মুসিনা তো আবার বলবে যে না। দেখেন স্যার দেখেন। এটা ইম্পর্টেন্ট একটা ফরম্যাট, এই ফরম্যাট থেকে কিন্তু অঙ্ক টাচ করবে। সিগমেন্ট আসলে ইনকাম স্টেটমেন্ট দুই ধরনের, একটা হলো কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, আরেকটা হলো কস্ট অফ গুডস সোল্ড ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। দুই ফরম্যাটে আমরা ইনকাম স্টেটমেন্ট করি। তো কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্টে সিগমেন্ট আসে না, আসে আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। এটা পুরো ফর্মা দেখাচ্ছি যে সেল প্রথমে লিখতে হয়, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যায়, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি থাকে। কিন্তু এই ফিক্সড কস্টকে দুই ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা কোম্পানির কিছু ফিক্সড কস্ট আছে যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া যায় কিছু ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টগুলোকে বলা হয় ট্র্যাকেবল ফিক্সড কস্ট। যেমন একটা কোম্পানির 5টা শাখা আছে, তো 5টা শাখার মধ্যে 2টা শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে। 2টা শাখা বন্ধ করলে কস্ট সেভ হবে। কি কস্ট? ওখানে শাখা অফিসটা বন্ধ হয়ে যাবে, সেই শাখা অফিসের ভাড়া, সেখানে যে স্টকগুলো ছিল তাদেরকেও ছাঁটাই করে দেওয়া হলো, ওখানে যে একটা এক্সট্রা খরচ ছিল খরচটা অফ করে দেওয়া হলো। তাহলে টোটালে ফিক্সড কস্ট কমে আসলো। যতটুকু কমে আসলো ওটাকে বলা হয় ট্র্যাকেবল ফিক্সড কস্ট। অর্থাৎ এক কথায় যে সমস্ত ফিক্সড কস্ট কোম্পানি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে তাকে বলা হয় ট্র্যাকেবল ফিক্সড কস্ট। আর যে সমস্ত ফিক্সড কস্ট বন্ধ করলে কোম্পানি বন্ধ হয়ে যাবে, তার মানে এক কথায় কমন ফিক্সড কস্ট কোম্পানি বন্ধ করতে পারে না, কারণ ওই ফিক্সড কস্ট বন্ধ করলে কোম্পানি নিজেই বন্ধ হয়ে যাবে। যেমন হেড অফিস বন্ধ করে দেওয়া হলো, হেড অফিসের ম্যানেজার ছাঁটাই করে দেওয়া হলো, চালাবে কিনা? এই কোম্পানি চালাবে কিনা? কে চালাবে? এটা চালাতে পারবে না। সুতরাং কমন ফিক্সড কস্ট কখনো বন্ধ করা যায় না, কমন ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড থাকে। তো ট্র্যাকেবল ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন থেকে বাদ দিব, বাদ দিলে যেটা থাকবে তাকে বলা হবে ডিভিশনাল সিগমেন্ট মার্জিন। এটাও মার্জিন কিন্তু ডিভিশনাল সিগমেন্ট মার্জিন। এরপরে কমন ফিক্সড কস্ট বাদ দিতে হবে, বাদ দিলে বাস নিট প্রফিট অথবা লস যা হয় সেটা বেরো আসবে। এখন আসেন, পাশে একটা পার্সেন্টেজের ঘর দেখতে পাচ্ছেন সবাই। এই পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়? সেল সবসময় 100%। কীভাবে জানেন? সেলকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 100%ই হবে। এবার ভেরিয়েবল কস্টকে সেল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করবো, কত পার্সেন্ট ভেরিয়েবল কস্ট বেরিয়ে আসবে। এরপর কন্ট্রিবিউশনকে সেল দ্বারা ভাগ করব, 100 দিয়ে গুণ করব। এরপরে ট্র্যাকেবল ফিক্সড কস্ট, এটাকে সেল দ্বারা ভাগ করব, 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ পেয়ে যাব। এরপরে ডিভিশনাল মার্জিন, সেল দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ পেয়ে যাব। কমন ফিক্সড কস্ট, এটাও সেল দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব। নেট অপারেটিং ইনকাম, এটা সেল দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব। এক কথায় প্রত্যেকটা আইটেমকে সেল দিয়ে ভাগ করতে হবে আর 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই পার্সেন্টেজগুলো পেয়ে যাব। কি কারো বুঝতে অসুবিধা হয়েছে এই সবটা? এখন অঙ্কে আসে। এবিসি কোম্পানি a wholesale distributor of a soft drink. The software has been expiring the loss for some time. মাঝে মাঝে লসও হয়। কি কি দেওয়া আছে দেখেন ইনফরমেশন। সেল দেওয়া আছে 10 লাখ টাকা এবছরে সেল করেছে, বিভিন্ন শাখায় টোটাল সেল 10 লাখ টাকা। ভেরিয়েবল এক্সপেন্স 3,90,000 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। কন্ট্রিবিউশন 6,10,000 টাকা থাকলো বাদ দেওয়ার পরে। এখন ফিক্সড কস্ট 6,25,000, কিন্তু এই ফিক্সড কস্টের ভিতরে কতটুকু ট্র্যাকেবল আছে আর কতটুকু কমন ফিক্সড কস্ট আছে এটা তো বলা হয়নি, নিচেই এই বিষয়ে বলা হচ্ছে, সেটা দেখবো আমরা। তো বাদ দেওয়ার পরে লস হয়েছে 15,000 টাকা। এবার আসেন, ইন অ্যান অফার ওয়াজ এফোর্ট টু আইসোলেট দ্য প্রবলেম। এই কোম্পানির কয়টা ডিভিশন আছে? ডিভিশনাল ইনফরমেশন দেওয়া হলো ঢাকা, খুলনা এবং বরিশাল। এই যে 10 লাখ টাকা বিক্রি করেছে, কোথার থেকে বিক্রয়টা হয়েছে? ঢাকায় বিক্রি হয়েছে 2.5 লাখ, খুলনায় বিক্রি হয়েছে 4 লাখ, আর বরিশালে বিক্রি হয়েছে 3.5 লাখ। এই সব মিলে কিন্তু 10 লাখ।
আচ্ছা, ভেরিয়েবল এক্সপেন্স সেলসের 52%, 30% এবং 40% বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। এবার বলছে দেখেন ট্র্যাকেবল ফিক্সড কস্ট ঢাকা ডিভিশনে 1,60,000 টাকা, খুলনা ডিভিশনে 2 লাখ টাকা, আর বরিশালে 1,75,000 টাকা। এখন এই যে ট্র্যাকেবল ফিক্সড কস্ট লেখা আছে, এই তিনটা যোগ করলে কত হবে? ট্র্যাকেবল ফিক্সড কস্ট দুইটা যোগ করলে আসবে, এই তিনটা যোগ করলে 5,35,000 টাকা। 1,60,000 যোগ 2 লাখ, তাহলে 3,60,000 যোগ 1,75,000, তো 5,35,000 টাকা। অথচ ফিক্সড কস্ট লেখা ছিল মূল প্রশ্নে 6,25,000 টাকা। এখান থেকে 5,35,000 বাদ দিলে 90,000 টাকা থাকবে কমন ফিক্সড কস্ট। প্রত্যেকটা ডিভিশনাল স্পেসিফিক যে ব্যয়গুলো, এগুলো ট্র্যাকেবল ফিক্সড কস্ট এভাবে ভাগ করেই দেওয়া থাকে, যে একটা শাখা বন্ধ হলে ওই ফিক্সড কস্টটা বন্ধ হবে, এই জন্য ট্র্যাকেবল বলা হয়। টোটাল প্রশ্নের এই পর্যন্ত চলে আসলো, তাই না? এখন আমাদের রিকোয়ারমেন্টে কী চাই? প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট সেগমেন্ট বাই ডিভিশন অ্যাজ ডিজায়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে কোম্পানি প্রধানের প্রত্যাশা অনুযায়ী সিগমেন্টগুলো দেখাতে হবে। দেখেন সিগমেন্টটা ওই প্রোফর্মা অনুযায়ী দেখাচ্ছি। ঢাকা ডিভিশন এই পার্সেন্টেজ, খুলনা ডিভিশন তার পার্সেন্টেজ, বরিশাল তার পার্সেন্টেজ, আরেকটা গ্র্যান্ড টোটাল তার পার্সেন্টেজও রাখলাম সাথে। সেল ঢাকা ডিভিশন 2.5 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 1,30,000 কীভাবে পাইলাম? আমি সেলগুলো আগে দেখাচ্ছি। ঢাকা ডিভিশন 2.5 লাখ, খুলনা ডিভিশন 4 লাখ, বরিশাল ডিভিশন 3.5 লাখ। সেলগুলো সব 100%, সিগমেন্টে 100% লিখে দিয়ে রাখলাম। এসব মিলে 10 লাখ। কেউ মানে জয়েন করার চেষ্টা করছিল। ভেরিয়েবল কস্ট প্রস্তে পার্সেন্টেজ দেওয়া ছিল 52, 30 এবং 40%, তাহলে আর পার্সেন্টেজ বের করা লাগলো না, প্রস্তে সাপ্লাই দেওয়া হয়েছে 52%, 30% আর 40%। এখন 2,50,000 সাথে 52% গুণ করেন, 1,30,000 টাকা আসবে। আর 4 লক্ষর সাথে 30% গুণ করেন, 3 4 12, 1,20,000 টাকা আসবে। আর 3,50,000 সাথে এই 40% গুণ করেন, এতে 1,40,000 টাকা আসবে। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট 1,30,000 আর 1,20,000, 2,50,000 আর 1,40,000, তো 3,90,000। এই 3,90,000 টাকা এটাকে 10 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 39% হবে। আচ্ছা, এই পর্যন্ত পার্সেন্টেজ বুঝতে পারছে সবাই? এখন আসেন বাদ দিচ্ছি, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন বের হলো 1,20,000, 2,80,000, 2,10,000, 6,10,000। আবারও ট্রাই করতেছিলাম, জয়েন হতে পারছে? কন্ট্রিবিউশন মার্জিন বের হলো, তাই না? এখন আসেন পার্সেন্টেজগুলো বিয়োগ করা যায়। যেমন 100% থেকে 52% বাদ দিলে ওই 48%ই থাকে। যদি আপনি এভাবে করেন, 1,20,000-কে 2,50,000 দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, তাও ওই 48% আসবে। 100% থেকে 30% বাদ দিলে 70% থাকবে। 100% থেকে 40% বাদ দিলে 60% থাকবে। 100% থেকে 39% বাদ দিলে 61% পাওয়া যাবে। বাস, ওকে। এবার ট্র্যাকেবল ফিক্সড কস্ট যেগুলো দেওয়া ছিল 1,60,000, 2 লক্ষ এবং 1,75,000 টাকা, সবাই খেয়াল করছে? এই যে ট্র্যাকেবল ফিক্সড কস্ট আমি এই যে সিলেক্ট করে দেখাচ্ছি, এটা সব নিয়ে আসেন, এসে এখানে বসান, কপি পেস্ট। তাহলে টোটাল ট্র্যাকেবল ফিক্সড কস্ট 5,35,000। এটাকে 10 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 53.50%। প্রত্যেকটা পার্সেন্টেজ দেখাই। 1,60,000-কে 2.5 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করিলাম। 2 লক্ষ ফিক্সড কস্টকে
4 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 50% আসলো। 1,75,000-কে ভাগ করলাম 3,50,000 দিয়ে, 100 দিয়ে গুণ করলাম, 50% বের হলো। এই তো ব্যাস, ওকে। এখন বাদ দিলে ডিভিশনাল মার্জিন 1,20,000 থেকে 1,60,000 বাদ দিলে লস থাকে 40,000। 48% থেকে 64% বাদ দিলে -16%। যদি আপনি এভাবে করেন, 40,000-কে 2.5 লক্ষ টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেন, তাও 16% বের হবে। এই 80,000-কে ওই 4 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 20% আসবে। 35,000-কে 3.5 লাখ টাকা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 10% বের হবে। 75,000-কে 10 লক্ষ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 7.50% বের হবে। বাস, ডিভিশনাল সেগমেন্ট মার্জিন হয়ে গেছে। এখন লেস কমন ফিক্সড কস্ট। কমন ফিক্সড কস্ট কত টাকা? এই যে 5,35,000 টাকা বাদ দিব আমরা 6,25,000 থেকে, তো 90,000 টাকা পাওয়া যাবে। এটা একটু ওয়ার্কিং করে দিয়েছি নিচেই। 6,25,000 মাইনাস 5,35,000 বাদ দিলে 90,000 টাকা। এই হলো কমন ফিক্সড কস্ট। কমন ফিক্সড কস্টটা টোটাল থেকে বাদ যায়, এটা কোনো স্পেসিফিক ডিভিশন থেকে বাদ যাবে না, বুঝতে পারছেন? এখন 90,000-কে 10 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 9% বের হবে। যাক, এবার আসেন 75 থেকে 90,000 টাকা বাদ দিলে লস 15,000 টাকা। এই 15,000 টাকা লস হয়ে গেছে। এটাকে আবার 10 লক্ষ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 1.50% লস। এখন এই 15,000 টাকা দেখেন, মূল প্রশ্নে 15,000 টাকা লস দেওয়া ছিল, কিন্তু মিলেছে না? ক্লিয়ার? সবাই বুঝতে পারছে সেগমেন্ট? জি স্যার। এই হচ্ছে অঙ্ক। এখন এটা বারবার করতে হবে, একবার দুবার খাতায় উঠালে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই সেগমেন্ট সব একই রকমের। 2 নম্বর এটা রিকোয়ারমেন্ট আছে। অ্যাজুমিং বলছে, অ্যাজ এ রিজাল্ট অফ মার্কেটিং স্টাডি দ্য প্রেসিডেন্ট বিলিভ দ্যাট, প্রেসিডেন্ট বিশ্বাস করেছে সেল ইন দ্য বরিশাল ডিভিশন, বরিশাল ডিভিশনের বিক্রয় কুড বি ইনক্রিজ, বরিশাল ডিভিশনের বিক্রয় আরও বাড়ানো যাবে বাই 20%। 20% বাড়বে। কী হবে? ইফ দ্য মান্থলি অ্যাডভার্টাইজিং ইন দ্যাট ডিভিশন ওয়ার ইনক্রিজ বাই 15,000 টাকা। যদি মান্থলি অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন ব্যয় মাসে মাসে 15,000 টাকা বৃদ্ধি করা হয় প্রতি মাসে, তাহলে বিক্রয় 20% বেড়ে যাবে। Would you recommend the increase advertising show competition to support your answer? এখন এই 15,000 টাকা বিজ্ঞাপন বাবদ বাড়াতে কি আপনি রাজি আছেন? এটা পছন্দ করবেন কি না? বিক্রয় যদি 20% বাড়ে, তাহলে খরচ 15,000 টাকা বাড়াতে পারবো কি না এটা দেখতে হবে, যে আমাদের আসলে খরচ বাদ দিয়ে লাভ বেশি থাকে কিনা, সেই জন্য আসতে হবে। এখন বরিশাল ডিভিশনের কন্ট্রিবিউশন ছিল কত পার্সেন্ট? কন্ট্রিবিউশন 60%। এই দেখেন বরিশাল ডিভিশন, এই হচ্ছে কন্ট্রিবিউশন, এই হলো 60%। বিক্রয় ছিল 3.5 লাখ। 3.5 লাখের 20% কত হয়? 2 নম্বর রিকোয়ারমেন্ট ফলো করেন। ইনক্রিমেন্টাল সেল 3,50,000-এর 20%, 70,000 টাকা বিক্রয় বাড়বে। এর কন্ট্রিবিউশন মার্জিন 60%, তো 70,000-এর 60% কত হয়? 42,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন যদি 42,000 হয়, সেখান থেকে খরচ বাদ যাবে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল না, প্রতি বছরে যাবে, এই যে ফিক্সড কস্ট 15,000 টাকা। 15,000 টাকা প্রতি মাসে এটা ফিক্সড কস্ট হবে। সুতরাং 15,000 টাকা বাদ দেওয়া হলো 42,000 থেকে, তাহলে এক্সট্রা প্রফিট থেকে গেল 27,000 টাকা।
ইনক্রিমেন্ট নিট অপারেটিং ইনকাম 27,000 টাকা, এই তো অ্যান্সার। এখন কমেন্ট করতে হবে, যেহেতু প্রফিট ইনক্রিমেন্ট হচ্ছে, সুতরাং বরিশালে আমরা মান্থলি 15,000 টাকা বিজ্ঞাপন ব্যয় করতে রাজি আছি। তো ইয়েস, দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম শুড বি ইনক্রিজ বাই 15,000 টাকা বিকজ দেয়ার নেট ইনকাম ইনক্রিজ বাই 27,000 টাকা। কি সবাই ক্লিয়ার? 2 নম্বর রিকোয়ারমেন্ট। আচ্ছা, এইটাই বলতে থাকলো। আর এরপরে আর কয়টা অঙ্ক আছে? স্যার স্যার মোট 8টা অঙ্ক আছে স্যার, টোটাল 8টা। 8টা অঙ্ক আছে। স্যার এই 15,000 কি আপনি এই রিকোয়ারমেন্টের ভিতরে যে 15,000 ওইটা নিছেন না? হ্যাঁ, রিকোয়ারমেন্টে প্রস্তের ভিতরে 15,000 টাকায় অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে। সাজেশনে যে কটা আছে শুধু সেই কটা বাছাই করলে হবে। তাহলে কালকে আরেকটা ক্লাস লাগবে, যেগুলো সমস্যা আছে সমাধান করে, আর এগুলো শেষ করে বাস এই অধ্যায় শেষ করবো আমরা আগামীকাল ইনশাল্লাহ। 8টা অঙ্ক আছে এখানে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালাম।